হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা যে সমাসের যে একটা ভাগ নিয়ে আসছিলাম, প্রতিনিয়ত একটা করে সমাস নিয়ে আসছিলাম, কিন্তু কিছু কারণবশত আর ভিডিও করা হয়নি। তো আজকে আমরা এই তৎপুরুষ সমাসের পরের পার্ট নিয়ে এসেছি, যেটা গঠনগত দিক দিয়ে একটা পার্ট করেছিলাম। এবং যারা এই ভিডিওগুলো দেখোনি তাদেরকে আমি অনুরোধ করবো প্লে লিস্টে গিয়ে পুরো সমাজটা দেওয়া রয়েছে, যারা দেখোনি তাদের দেখে নেওয়ার জন্য। এবং বিভিন্ন রকমের ব্যাকরণ আলোচনা করা হয়েছে ক্লাস 10 এবং যারা 9-এ পড়ো তাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের গল্প। 9, 10, 11, 12 বিভিন্ন রকমের কিন্তু আমি প্রত্যেকটা টপিক কিন্তু আলোচনা করছি একের পর এক। যারা দেখোনি তোমাদের আমি রিকোয়েস্ট করবো যে প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখানোর জন্য। তো চলো বেশি কথা না বলে আজকে শুরু করি আমরা এই তৎপুরুষ সমাসের পরের পার্ট। দেখো আমরা গঠনগত দিক দিয়ে যেটা ভাগ করেছিলাম তার মধ্যে দেখো 5টি ভাগ রয়েছে। একটা হচ্ছে উপপদ তৎপুরুষ, একটা হচ্ছে নন তৎপুরুষ এবং উপসর্গ তৎপুরুষ, একটা ব্যক্তি তৎপুরুষ এবং হচ্ছে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। এই আমরা গঠনগত দিক দিয়ে তৎপুরুষকে কিন্তু আমরা কিন্তু 5টি ভাগে কিন্তু এখানে আমরা ভাগ করতে পারছি। আমরা আগে আলোচনা করেছি যে তৎপুরুষ সমাস কাকে বলে, কি ব্যাপার। যারা দেখোনি বারবার বলছি যে প্লে লিস্টে গিয়ে দেখে নাও যে তৎপুরুষ সমাস কাকে বলে, তার ভাগগুলো কি কি, প্রত্যেকটা একটা কৌশলের সাহায্যে উদাহরণ দিয়ে বুঝানো রয়েছে। তা আজকে আমরা এই উপপদ তৎপুরুষ সম্পর্কে জানবো। দেখো উপপদ তৎপুরুষটা কাকে বলে, যে উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস নিষ্পন্ন হয়। তাহলে কি বললাম, যে উপপদ তার সঙ্গে কৃদন্ত পদ, তাহলে উপপদ এর সঙ্গে কৃদন্ত পদ যে মিলন হবে তারপরে যে সমাসটা তৈরি হচ্ছে। তাহলে 1 নম্বর হচ্ছে এখানে উপপদ আসছে এবং উপপদের সঙ্গে কৃদন্ত পদ, ঠিক আছে। তাহলে উপপদের সঙ্গে এই কৃদন্ত পদের যে মিল, এই উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাসটা নিষ্পন্ন হচ্ছে তাকে আমরা বলছি কিন্তু উপপদ তৎপুরুষ সমাস। যেমন আমরা কয়েকটা উদাহরণ এখানে দেখব। আমি যদি বলি অগ্রজ, তাহলে অগ্রে জন্মে যে। যদি বলি গ্রামবাসী, তাহলে গ্রামে বাস করে যে, তাকেই বলবো কিন্তু গ্রামবাসী। এগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তো বললেন যে উপপদ তৎপুরুষ কাকে বলে না, উপপদের সঙ্গে এই কৃদন্ত পদের মিলনে যে সমাস হয়। কি বললাম, যে উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে মিলনে যে সমাস হয়, যে সমাস নিষ্পন্ন তাকে বলছে উপপদ তৎপুরুষ। স্যার আমি তো উপপদ জিনিসটাই বুঝতে পারলাম না, বা কৃদন্ত পদ জিনিসটা কি বুঝতে পারলাম না, তাহলে আমি এটা কি করে বুঝবো যে উপপদ এবং কৃদন্ত পদের মিলনে সমাস হচ্ছে, তাই না? তার জন্য দেখো তাহলে উপপদটা কাকে বলে না, এই যে সমাসটা যে তৈরি হলো, এই সমাসটা তৈরি হওয়া তার আগের যে পদ, ঠিক আছে, তাহলে এই সমাসটা নিষ্পন্ন কৃদন্ত পদ। এই যে কৃদন্ত পদ, ঠিক আছে, এই কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কিন্তু আমরা বলছি উপপদ। দেখো এখানে কৃদন্ত পদ, তার পূর্ববর্তী পদই কিন্তু হচ্ছে উপপদ। তাহলে সমাস নিষ্পন্ন হলে কৃদন্ত পদের পূর্ববর্তী পদকেই আমরা কিন্তু উপপদ বলি। যেমন আমরা যদি বলি একটা উদাহরণ, যে ইন্দ্রজিৎ, তাহলে এই ইন্দ্রজিতের মধ্যে দেখো ইন্দ্র রয়েছে এবং জিৎ। দেখো ইন্দ্রজিৎ একটু ভালো করে শুনে নাও। তাহলে ইন্দ্রজিৎ অর্থাৎ ইন্দ্র রয়েছে এবং জিৎ রয়েছে। তাহলে এই যে জিৎ, দেখো জিৎ হচ্ছে এখানে জি ধাতু যুক্ত কিপ, এই হিসেবে হয়েছে কিন্তু এখানে জিৎ। তাহলে এই যে তার আগে ইন্দ্র, তাহলে সেইটাই হচ্ছে কিন্তু আমাদের উপপদে চলে আসছে। তাহলে কৃদন্ত পদ ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে। তাহলে কৃত প্রত্যয় যুক্ত পদকেই কিন্তু কৃদন্ত পদ বলে, বুঝলো? তাহলে এই যে কৃত প্রত্যয়, এই যে কৃত প্রত্যয় তার সঙ্গে যে যুক্ত পদ, ঠিক আছে, তাকেই বলছি আমি কৃদন্ত পদ, বুঝে গেল? তাহলে ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কিন্তু কৃত প্রত্যয়, আর ওই কৃত প্রত্যয় যুক্ত হয় যে পদে, সেই পদকে বলা হচ্ছে কিন্তু কৃদন্ত পদ। এরপরে চলে আসছি আমরা নন তৎপুরুষ। নন তৎপুরুষ কাকে বলে? দেখো নন তৎপুরুষ অর্থাৎ নেই, নয়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আসছে। নন তৎপুরুষ কি না, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে না, নয়, নাই ইত্যাদি নাবাচক অব্যয় উপসর্গ রূপে অবস্থান করবে। তাহলে আমি একটু আগে বললাম যে নন তৎপুরুষ মানে নয়, না, নেই, এই সমস্ত নাবাচক অব্যয়গুলা উপসর্গ রূপে কিন্তু অবস্থান করবে। এবং আমরা জানি সমাস করতে হলে দুটি পদ থাকে, উত্তর পদ এবং হচ্ছে পূর্ব পদ। উত্তর পদকে আবার পরপদও বলা হয়। তাহলে সেই উত্তর পদের বিশেষ্য কিংবা বিশেষণের সঙ্গে নেতিবাচক সম্বন্ধ স্থাপন করে, অর্থাৎ এই যে বললাম না, নেই, ঠিক আছে, নয়, এগুলা নেতিবাচক সম্বন্ধ কিন্তু স্থাপন করছে, তখন আমরা তাকে বলছি কিন্তু নন তৎপুরুষ সমাস, বুঝে গেল? তাহলে
যে সমাসের পূর্বপদে না, নয়, নেই ইত্যাদি নাবাচক অব্যয় উপসর্গ রূপে অবস্থান করবে এবং উত্তরপদ বা পরপদে কি হবে না বিশেষ্য কিংবা বিশেষণের সঙ্গে নেতিবাচক সম্বন্ধ স্থাপন হবে। তাহলে এখানে আমরা দুটো পয়েন্ট জানলাম, একটা হচ্ছে পূর্বপদে নয়, না, নেই এগুলি থাকছে অব্যয় হিসেবে ব্যবহার হচ্ছে, অব্যয় এই সমস্ত অব্যয়গুলো উপসর্গ রূপে ব্যবহার হচ্ছে, এবং 2 নম্বরে জানলাম যে উত্তরপদ বা পরপদে বিশেষ্য বা বিশেষণের সঙ্গে কিন্তু একটা সম্বন্ধ স্থাপন করছে, সেটা হচ্ছে নেতিবাচক, ইতিবাচক নয়, নেতিবাচক। বুঝে গেল? তাহলে তাকে আমরা বলবো কিন্তু নন তৎপুরুষ সমাস। তাহলে এটা একবার দেখলেই কিন্তু আশা করি তোমাদের মনে থাকবে। ঠিক আছে, এরপরে হচ্ছে উপসর্গ তৎপুরুষ সমাস। আচ্ছা, নন তৎপুরুষের একটু উদাহরণগুলো বলে দিই। যে একটু আগে বললাম যে না, নয়, নাই ইত্যাদি থাকবে। তাহলে দেখো অনৈক্য, তাহলে কি নয় ঐক্য, যেখানে ঐক্য নাই তাহলে সেটাই তো হবে অনৈক্য, তাই না? তাহলে নয় ঐক্য অর্থাৎ অনৈক্য। এবং অনাহার, তাহলে কি নাই আহার তাই হচ্ছে অনাহার। নীলাজ অর্থাৎ নেই লাজ, বুঝা গেল? সেটাই হচ্ছে কিন্তু নীলাজ, বুঝা গেল? তাহলে নন তৎপুরুষ কাকে বলে না যে সমাসের পূর্বপদে না, নয় ইত্যাদি তোমার নাবাচক অব্যয় এগুলা উপসর্গ রূপে ব্যবহার হবে এবং উত্তরপদ বা পরপদের সঙ্গে কি হবে বিশেষ্য বিশেষণের একটা সম্বন্ধ স্থাপন করবে, কিন্তু সেই সম্বন্ধটা নেতিবাচক হবে। তাহলে সেটাই হচ্ছে নন তৎপুরুষ। এরপরে আমরা জানবো যে উপসর্গ তৎপুরুষ কি। তাহলে সেই নাবাচক উপসর্গ ছাড়া, তাহলে একটু আগে বললাম যে নাবাচক উপসর্গগুলো থাকছে, কিন্তু সেই নাবাচক উপসর্গ ছাড়া অন্য যে কোনো একটি উপসর্গ যে তৎপুরুষ সমাসের পরপদে অবস্থান করবে এবং পূর্বপদের বিশেষ্যের সঙ্গে মিলিত হয়ে সমস্ত পদ গঠন করবে, তাকে আমরা বলবো কিন্তু উপসর্গ তৎপুরুষ। আর এখানে একটা বিশেষ একটা লক্ষণ আছে কি, যে পরপদ এই উপসর্গটা সমস্ত পদে নিজের স্থান পরিবর্তন করে পূর্বে বসবে এবং নিজের অর্থের প্রাধান্য ঘটাবে। তাহলে উপসর্গ তৎপুরুষের একটা লক্ষণ কি না, এই উপসর্গ কি হচ্ছে পরপদ উপসর্গটি, মানে বললাম না পূর্বপদ এবং হচ্ছে পরপদ বা উত্তরপদ, তাহলে সেই পরপদের উপসর্গটা সেটা কি করবে না সমস্ত পদে নিজের স্থান সে পরিবর্তন করবে এবং সেটা আগে বসবে, অর্থাৎ পূর্ব পদে গিয়ে বসবে। ঠিক আছে, পূর্বে বসে এবং নিজের অর্থের প্রাধান্য ঘটিয়ে দিবে, তখন সেটাকে বলবো উপসর্গ তৎপুরুষ। যেমন আমি যদি বলি যে অতি লৌকিক, তাহলে এখানে দুটি পদ দেখো, অতি এবং হচ্ছে লৌকিক, তাহলে দুটি পদ থাকছে, একটা হচ্ছে অতি, একটা হচ্ছে লৌকিক। তাহলে এটাকে যদি বলি পূর্বপদ, এটাকে আমরা বলবো কিন্তু পরপদ। তাহলে এই পরপদ অর্থাৎ পরপদটা কোনটা, লৌকিক, তাই না? তাহলে দেখো অতি লৌকিক, অতি হচ্ছে পূর্বপদ, লৌকিক হচ্ছে পরপদ, তাই তো নাকি? তাহলে লৌকিক এটা হচ্ছে পরপদ, তাহলে এই পরপদটা কিন্তু আগে গিয়ে বসছে, অর্থাৎ পূর্ব পদে হয়ে যাচ্ছে। তাহলে ছিল উত্তর পদ বা পরপদ, সেটা হয়ে গেল কি পূর্ব পদ, বুঝে গেল? তাহলে দেখো লৌকিকের অতি, তাহলে সেটাই হচ্ছে কিন্তু অতি লৌকিক। আবার আমি যদি বলি যে অনুচর, আমি বললাম অনুচর, একটু ভালো করে দেখে নাও। তাহলে এটাকে যদি আমি ভাগি, তাহলে দেখো অনু এবং হচ্ছে চর, তাহলে এই যে চর কথাটা এটা কিন্তু পরে আছে, তার মানে এটা কি, এটা হচ্ছে পূর্বপদ না, পূর্বপদ নয়, এটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। কোনটা, ওই চর কথাটা। তাহলে অনুটা কি না, অনুটা হচ্ছে পূর্বপদ, কারণ সেটা আগে রয়েছে, আমরা জানি পূর্বপদ সমাস কাকে বলে, পূর্বপদ কোনটা, উত্তরপদ কোনটা, কিভাবে নির্ণয় করব, এটা পুরো দেওয়া রয়েছে ভিডিওতে, সেখানে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো সেই ভিডিওটি চালিয়ে। তাহলে এটা হচ্ছে অনু হচ্ছে আগে রয়েছে, তাই এটাকে আমি বলবো পূর্বপদ, এবং চর এটা পরে রয়েছে, তাই এটাকে আমি বলবো কিন্তু পরপদ। কিন্তু আমি কি বললাম এখানকার লক্ষণটা কি, যে পরপদের উপসর্গ, তাহলে চর এই যে পরপদ এটা কি করছে, নিজের স্থান পরিবর্তন করছে, যে আগে বসছে, পূর্বে বসছে, তাহলে চরের অনু, তাকে বলবো অনুচর। নিশ্চয়ই তোমাদের বুঝা গেছে। তাহলে অনুচর, চরের অনু, তাহলে চরটা হচ্ছে পরপদ ছিল, সেটা হয়ে গেল পূর্ব পদে, সে কিন্তু নিজের স্থান পরিবর্তন করলো এবং অর্থের প্রাধান্য ঘটালো। এরপরে আমরা আসি ব্যাপ্তি তৎপুরুষ। তাহলে ব্যাপ্তিটা কি না, অনেকটা জায়গা জুড়ে অনেকটা স্থান, দেখো ব্যাপ্তি স্থান এবং কালের ব্যাপ্তি বা বিস্তার বোঝায়, আমরা বলবো অনেকটা জায়গা জুড়ে ব্যাপ্তি, ব্যাপ্তি বুঝা গেল? তাহলে স্থান এবং কালের ব্যাপ্তি বা বিস্তার বোঝায় এবং পূর্বপদের ব্যাপ্তিবোধক পদটি কিন্তু লোপ পাবে, তখন তাকে বলবো আমি ব্যাপ্তি তৎপুরুষ। তাহলে সংজ্ঞা আসতে পারে যে ব্যাপ্তি তৎপুরুষ কাকে বলে, তাহলে স্থান কালের ব্যাপ্তি বোঝাবে বা বিস্তার বোঝাবে, তখন তাকে বলবো আমি ব্যাপ্তি তৎপুরুষ। যদি আমি বলি চির দুঃখী, তাহলে দেখো চিরকাল ব্যাপিয়া দুঃখী, তাহলে কি চিরকাল ব্যাপিয়া দুঃখী মানে কি, নিশ্চয়ই তো সে সময়টাকে কম সময় বলে মানে মনে হচ্ছে না, সেটা অনেকটা সময়। চিরকাল ব্যাপিয়া, চিরকাল ব্যাপিয়া, তাহলে অনেকটা বিস্তার বুঝাচ্ছে, তাই না?
তাই এটার নাম হচ্ছে ব্যাপ্তি, বুঝে গেল? তাহলে চিরকাল ব্যাপী আর দুঃখী তাকেই আমরা বলবো কিন্তু যে সে ব্যক্তিটা হচ্ছে চির দুঃখী। আবার যদি বলে চির সুখী, তাহলে চিরকাল ব্যাপী আর সুখ লাভ করছে, তাহলে চিরকাল ব্যাপী আর সুখী, তখন তাকে বলবো চির সুখী, তাই না? এবং ওই যে আপাত মস্তক, তাহলে আপাত মস্তক কি? তাহলে পা থেকে মাথা পর্যন্ত, তখন তাকেই তো বলবো আমরা আপাত মস্তক, তাই না? তাহলে অনেকটা স্থান, দেখো পা থেকে মাথা পর্যন্ত, তাহলে অনেকটা বিস্তার লাভ করছে, অনেকটা স্থান জুড়ে রয়েছে, তাই না? তাহলে সেটাই হচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। এবার ক্রিয়া বিশেষণ, ক্রিয়া মানে তো কাজ করা বোঝায়, আমরা সেটা জানি, তাই না? তাহলে ক্রিয়া বিশেষণ, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ কি না পূর্বপদটি ক্রিয়া বিশেষণ হবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে সমাসে পূর্বপদ এবং পরপদ, তাহলে পূর্বপদের কি না ক্রিয়া বিশেষণ হবে এবং পরপদের অর্থটা কিন্তু এই সমাসে কিন্তু প্রাধান্য পাবে। আমরা জানি তৎপুরুষ সমাসে কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পায়। এগুলো পরীক্ষাতে কিন্তু আসে যে কোন সমাসে কোন পদের অর্থ কিন্তু প্রাধান্য পায়, এইগুলা কিন্তু 1 নম্বরের এমসিকিউ এবং এসিকিউ কিন্তু এসে থাকে। তাই যে ক্রিয়া বিশেষণ, যে পূর্বপদটি ক্রিয়া বিশেষণ হবে এবং পরপদের অর্থ কিন্তু প্রাধান্য পাবে, তখন তাকে বলবো আমরা ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। তাহলে যে তৎপুরুষ সমাসে পূর্বপদটি ক্রিয়া বিশেষণ হয় এবং পরপদের অর্থ কিন্তু প্রাধান্য পায়, তাকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ। যেমন আমি যদি একটা উদাহরণ বলি যে অর্ধ দগ্ধ, তাহলে অর্ধ দগ্ধ, তাহলে অর্ধ রূপে কিন্তু সে দগ্ধ, তাহলে অর্ধ রূপে দগ্ধ, তাকেই বলবো অর্ধ দগ্ধ। যদি বলি দৃঢ়বদ্ধ, তাহলে দৃঢ়ভাবে বদ্ধ, তাহলে দৃঢ়ভাবে তাকে কিন্তু বদ্ধ, তাই তাকেই বলবো আমি কিন্তু দৃঢ়বদ্ধ। তাহলে এইটা হচ্ছে আমাদের উপপদ তৎপুরুষের জিনিসগুলা জানলাম। প্রত্যেকটা তৎপুরুষের ভাগ জানলাম, এটা হচ্ছে গঠনগত দিক দিয়ে। এর আগের পার্টে আমরা কিন্তু তৎপুরুষের বিভিন্ন ভাগ আলোচনা করেছিলাম, একটাই বাকি ছিল যেটা হচ্ছে গঠনগত দিক, তো সেটা আলোচনা করলাম। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক শেয়ার করো বন্ধুদের সঙ্গে এরকম নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। তো যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন এসো সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো ছোট পরিবারে সাবস্ক্রাইব করে ছোট পরিবারের একটি সদস্য হয়ে যাওয়ার জন্য। আজকে এই ভিডিওটি এখানে শেষ করলাম, নিত্য নতুন ভিডিওর জন্য দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।